স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়? হ্যাঁ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গত ক্লাসে আমরা বলেছিলাম যে আজকে আমরা বৈজ্ঞানিক আরোহ নিয়ে আলোচনা করব। বৈজ্ঞানিক আরোহ, আরোহের সংজ্ঞা মনে আছে তো? হ্যাঁ, কয়েকটি বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়াকে বলা হয় আরোহ। বিশেষ বিশেষ দৃষ্টান্ত কি করতে হবে? পর্যবেক্ষণ করতে হবে। করার পরে আমাদের একটি সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটি কেমন? সিদ্ধান্তটি হচ্ছে একটি সার্বিক সিদ্ধান্ত, তাই না? যেমন কি, যে পল হয় মরণশীল, জন হয় মরণশীল, টম হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। হলো আরোহ। এই আরোহকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? প্রধানত আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। একটি হলো প্রকৃত আরোহ এবং অপরটি হচ্ছে অপ্রকৃত আরোহ। তো এই প্রকৃত আরোহ আর অপ্রকৃত আরোহ দুই ভাগে যে ভাগ করা হলো, কিসের ভিত্তিতে ভাগ করা হলো এবং কে এই ভাগটি করলেন? আমরা জানি যে যুক্তিবিদ মিল এই ভাগটি করেছেন। তিনি বলেছেন যে আরোহের মধ্যে আরোহের মূল বৈশিষ্ট্য, আরোহের প্রাণ, আরোহের অন্তঃসার তথা আরোহাত্মক উল্লম্ঘন বিদ্যমান থাকে তাকে বলা হয় প্রকৃত আরোহ। আর যে আরোহের মধ্যে আরোহের প্রাণ, মূল বৈশিষ্ট্য, অন্তঃসার তথা আরোহাত্মক উল্লম্ঘন অবিদ্যমান থাকে তাকে বলা হয় অপ্রকৃত আরোহ। এই প্রকৃত আরোহকে যুক্তিবিদ মিল আবার কি করেছেন? তিন ভাগে ভাগ করেছেন। একটি হলো বৈজ্ঞানিক আরোহ, একটি অবৈজ্ঞানিক আরোহ এবং অপরটি হলো সাদৃশ্যমূলক অনুমান বা সাদৃশ্যানুমান। অন্যদিকে যুক্তিবিদ মিল আবার অপ্রকৃত আরোহকেও তিন ভাগে ভাগ করেছেন। একটি হলো পূর্ণাঙ্গ আরোহ, একটি যুক্তিসাম্যমূলক আরোহ এবং অপরটি হচ্ছে ঘটনা সংযোজন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই আলোচনার বিষয়টি হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহ। তো বৈজ্ঞানিক আরোহ কাকে বলে? দেখো, এখানে একটি উদাহরণ লেখা আছে। যে উদাহরণটি আমরা আরোহের বেলায়ও বললাম যে পল হয় মরণশীল, জন হয় মরণশীল, টম হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। আরোহের বেলায়ও আমরা এই উদাহরণটি দিয়েছি। আরোহের সংজ্ঞা দিয়ে যখন উদাহরণ দেওয়া হলো তখনও আমরা এই উদাহরণটির কথাই বলেছি। আমরা বৈজ্ঞানিক আরোহের বেলায়ও কি করতে পারি? এই উদাহরণটিও দিতে পারি। এখানে পল, জন, টম এই যে দুটি কয়েক মানুষের নাম লেখা হয়েছে, এটা আমরা যে কোনো নাম এখানে কি করতে পারি? ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি যে রাম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এভাবেও আমরা কি করতে পারি? লিখতে পারি। এখানে যে কোনো ব্যক্তি, মানুষের নাম আমরা বসিয়ে দিতে পারি। ঠিক আছে? তো দেখো, এই যে আমরা এখানে তিনজন মানুষের নাম লেখা হয়েছে, যে পল হয় মরণশীল, জন হয় মরণশীল আর টম, দিয়েই আমরা কি করলাম? একটা সার্বিক সিদ্ধান্ত নিলাম যে অতএব সকল মানুষ হয় মরণশীল। এই বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত, এই দৃষ্টান্ত থেকেই আমরা কি করব? সংজ্ঞাটা বোঝার চেষ্টা করব। তো বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা আমরা কিভাবে দিব? আমরা এইভাবে বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা দিতে পারি যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপনের প্রক্রিয়াকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ। তো দেখো কি বললাম, আবার শুনো। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও
কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপনের প্রক্রিয়াকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ। তো বৈজ্ঞানিক আরোহের এই সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে আমরা এর মধ্যে কতগুলো বৈশিষ্ট্যের সন্ধান পাব। বৈশিষ্ট্যগুলো কি এবং সংজ্ঞাটিকে বিশ্লেষণ করেই কিন্তু আমাদের কি করতে হবে, এই বৈশিষ্ট্যগুলোকে বের করে আনতে হবে। তাহলে সংজ্ঞাটা তোমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। দেখো শেষে বলেছি একটি সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ। সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য সিদ্ধান্তটি হচ্ছে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। তাহলে আমরা এভাবে বলবো যে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি একটি যুক্তিবাক্য। তাহলে দেখো এর আগে আমরা পড়েছি যুক্তিবাক্য কাকে বলে। আমরা পড়েছি এভাবে যে দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতির ভাষাগত প্রকাশকে বলা হয় যুক্তিবাক্য। তাহলে আসো এখানে দুটি পদ আছে, একটি হলো মানুষ আর একটি হচ্ছে মরণশীল। একটি পদ কি মানুষ, অপরটি কি মরণশীল। তাহলে মানুষ আর মরণশীল এই পদ দুটির মধ্যে এখানে কি করা হয়েছে, একটি সম্পর্ককে স্বীকার করা হয়েছে, কাজেই এটি একটি যুক্তিবাক্য। এজন্য প্রথম বৈশিষ্ট্যটি আমরা বলে থাকি যে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি একটি যুক্তিবাক্য। ঠিক আছে, যেহেতু দুটি পদের মধ্যে সম্পর্ক স্বীকার করলেও যুক্তিবাক্য, অস্বীকার করলেও যুক্তিবাক্য। এখানে পদ দুটির মধ্যে সম্পর্ককে স্বীকার করা হয়েছে, মানুষ এবং মরণশীলতার সম্পর্ককে স্বীকার করা হয়েছে, কাজেই এটি একটি যুক্তিবাক্য। এরপর আসো এই যুক্তিবাক্যটি কেমন যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যটি আমি আগেই বলেছি এটি একটি সার্বিক যুক্তিবাক্য। তাহলে সার্বিক যুক্তিবাক্য কাকে বলে, এটিও আগের পড়া। যে যুক্তিবাক্যে উদ্দেশ্যের সমগ্র বাক্যার্থ সম্পর্কে বিধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকেই বলা হয় সার্বিক যুক্তিবাক্য। উদ্দেশ্যের সমগ্র বাক্যার্থ, এখানে উদ্দেশ্য হলো মানুষ, মানুষের সামনে কি আছে দেখো, সকল, সকল মানুষ। উদ্দেশ্য পদটি মানুষ, এর সামনে আছে সকল। সকল মানুষ মানে কি, সকল মানুষ মানে পৃথিবীর অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সব মানুষ। একজন মানুষও এর থেকে কি হয়নি, বাদ যায়নি। সব মানুষ, প্রত্যেকটা মানুষ, সকল মানুষ মানে সব মানুষ, একজন মানুষও এর থেকে বাদ যায়নি। মানুষ শ্রেণীর যতগুলো সদস্য আছে সব সদস্যের কথাই এখানে বলা হচ্ছে। তো আমরা বলছিলাম সার্বিক যুক্তিবাক্য সেটাই, যে যুক্তিবাক্যে উদ্দেশ্যের সমগ্র বাক্যার্থ সম্পর্কে বিধে কোনো কিছু স্বীকারও করা হতে পারে, অস্বীকারও করা হতে পারে। তো এখানে আমরা স্বীকার করেছি, তো উদ্দেশ্যের সমগ্র বাক্যার্থ সম্পর্কে যেহেতু স্বীকার করা হয়েছে, কাজেই বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি আমরা নির্দ্বিধায় বলতে পারি এটি একটি কি যুক্তিবাক্য, সার্বিক যুক্তিবাক্য। ঠিক আছে, এরপর আসো তৃতীয় বৈশিষ্ট্য আমরা বলবো যে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি একটি সংশ্লেষক যুক্তিবাক্য। সংশ্লেষক যুক্তিবাক্য। তাহলে দেখো এই যে সংশ্লেষক যুক্তিবাক্য, বিশ্লেষক যুক্তিবাক্য, এগুলো কি, এগুলো আমরা আগে পড়ছি না? হ্যাঁ, এগুলো আমরা আগেই পড়েছি। আমি এরকম বলেছিলাম যে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদকে বিশ্লেষণ করলে বিধেয় পদটি পাওয়া যায় না, বা বিধেয় পদটিকেও যদি বিশ্লেষণ করা হয় উদ্দেশ্য পদটি পাওয়া যায় না, বরং বিধেয় পদটি উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য বা সংবাদ পরিবেশন করে, তাকেই বলা হয় সংশ্লেষক যুক্তিবাক্য। এখানে বিধেয় পদ কি, মরণশীল, উদ্দেশ্য পদ কি, মানুষ। এই মরণশীল পদটি কি মানুষ পদটিকে নির্দেশ করতেছে? মরণশীল মানেই কি মানুষ, মানুষ মানেই কি মরণশীল? না, মানুষ মরণশীল ঠিক আছে, কিন্তু মরণশীল মানে মানুষ নয়, আর মানুষ মানেও কি নয়, মরণশীল নয়। কেন? মানুষ ছাড়াও যাদের জীবন রয়েছে তারা সকলেই কি মরণশীল।
গরু ছাগল হাঁস মুরগি সাপ ব্যাঙ কেঁচো জোঁক তেলাপোকা এরা কি মরণশীল নয়? এরাও মরণশীল। কাজেই মরণশীল মানে যে শুধু মানুষ এটা বলা যাবে না। মূল কথা আসো, যখন উদ্দেশ্য পদকে বিশ্লেষণ করলে এখানে আমরা কি পাবো? ওই পদটার জাতর্থ পাবো। জাতর্থ পাবো। মানুষ পদের জাতর্থ কি? জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। এখানে জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি আছে না। যদি থাকতো যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তখন আমরা জানতাম যে হ্যাঁ, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব মানেই কি? মানুষ। মানুষ মানেই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব মানেই মানুষ, তাই না? তাহলে এখানে আসল বিষয়টা ক্লিয়ার হোক যে এটি হলো সংশ্লেষক যুক্তিকর। আর যখন এখানে থাকতো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তখন সেটি কি হতো? তখন সেটি হলো বিশ্লেষক যুক্তিকর। যেমন আমরা যদি বলি যে কুমারী হয় অবিবাহিতা। অবিবাহিতা মানে কি? কুমারী। কুমারী মানে কি? যার বিয়ে হয়নি, তার মানে অবিবাহিত। বিষয়টা বুঝতে হবে। তাহলে এখানে বিধেয় পদটিকে বিশ্লেষণ করলে উদ্দেশ্য পদটি পাওয়া যাচ্ছে না, তাই না? এখানে বিধেয় উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য বা সংবাদ পরিবেশন করতেছে, কাজেই এটি হচ্ছে একটি সংশ্লেষক যুক্তিবাদ। তাহলে দেখো, আমি সংজ্ঞার ক্ষেত্রে শেষ লাইনটুকু বলেছিলাম যে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপনের প্রক্রিয়াকে বলা হয় বৈজ্ঞানিক আর্গ। তাহলে এই শেষ লাইনটুকু আমরা কি করলাম? বিশ্লেষণ করলাম। করে এখানে কয়টি? মোট এখানে 3টি বৈশিষ্ট্যের আমরা সন্ধান পেলাম। প্রথমে এইভাবে বলা হলো যে বৈজ্ঞানিক আর্গের সিদ্ধান্তটি কি? একটি যুক্তিবাক্য। তারপর বলা হলো এই যুক্তিবাক্যটি কেমন বাক্য? যে এটি একটি সার্বিক যুক্তিবাক্য। এরপরে কি বলা হলো? যে এই যুক্তিবাক্যটি কেমন যুক্তিবাক্য? এই যুক্তিবাক্যটি হচ্ছে একটি সংশ্লেষক যুক্তিবাক্য। ঠিক আছে? তাহলে দেখো, তোমাদের আগেই বলেছি যে সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলেই কিন্তু আমরা বৈজ্ঞানিক আর্গের যে মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা নিজেরাই কি করতে পারবো? বের করতে পারবো, তাই না? তাহলে এখানে দেখো যে যেভাবে সংজ্ঞা দেয়া হয়েছে সেই সংজ্ঞা থেকেই কিন্তু আমরা সংজ্ঞা নিশ্চিত বৈশিষ্ট্যগুলো বের করার চেষ্টা করতেছি। ঠিক আছে? হ্যাঁ, আরো বৈশিষ্ট্য আছে। তাহলে সংজ্ঞার শুরুতে যাও। শুরুতে কি বলা হয়েছে? যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে। আসো, তাহলে এগুলো আমরা কি করব? বৈশিষ্ট্যের মধ্যে আমরা নিয়ে আসতে পারবো। কিরকম? যুক্তিবিদ্যার বিভিন্ন ধরনের কতগুলো মৌলিক বা স্বতঃসিদ্ধ নিয়ম সূত্র রয়েছে, যেমন প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম, অভেদ নিয়ম, বিরোধবাদক নিয়ম, এরকম কতগুলো মৌলিক বা পরম বা চরম বা স্বতঃসিদ্ধ নিয়ম সূত্র রয়েছে। তো বৈজ্ঞানিক আর্গের এই যে সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, গ্রহণের পূর্বে আমাদেরকে কিন্তু দুটি নিয়মের প্রতি কি করতে হয়েছে? বিশ্বাস স্থাপন করতে হয়েছে। সে নিয়ম দুটি কি কি? সে নিয়ম দুটির একটি হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, আর অপরটি হচ্ছে কার্যকারণ নিয়ম। তাহলে দেখো, সংজ্ঞার শুরুতেই যেহেতু বলা হলো যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্ত কি করতে হবে? পর্যবেক্ষণ করতে হবে। আচ্ছা, পর্যবেক্ষণের বিষয়টা পরে আসতেছে, আগে নিয়মের মধ্যেই থাকে। তাহলে আমরা বৈশিষ্ট্যের মধ্যে এইভাবে বলতে পারি যে বৈজ্ঞানিক আর্গের সিদ্ধান্তটি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভরশীল। কিভাবে? দেখো, যুক্তিবিজ্ঞানীরা যখন এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন সকল মানুষ হয় মরণশীল, এই সিদ্ধান্ত কিন্তু আমরা দ্বিধাহীন চিত্তেই কি করি? স্বীকার করি। স্বীকার করি না? অবশ্যই স্বীকার করি। তাহলে এই স্বীকারের পিছনে আমাদের কি রয়েছে? আমাদের প্রকৃতির নিয়মের প্রতি বিশ্বাস রয়েছে, শ্রদ্ধা রয়েছে। প্রকৃতির নিয়মটা কি? প্রকৃতিতে নিয়ম শৃঙ্খলা আছে না? এই দেখো, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব প্রকৃতি কি হচ্ছে? এখানে দিন হচ্ছে, রাত হচ্ছে, রাত হচ্ছে, দিন হচ্ছে, আম গাছে আম হচ্ছে, জাম গাছে জাম হচ্ছে। এগুলো যে হয়, এগুলো কিভাবে হয়? এগুলো প্রকৃতির একটা বিশেষ নিয়মের কারণেই এগুলো সংঘটিত হয়। দেখো, আমরা বলি যে নিয়ম অনুযায়ী অতীতে একটি ঘটনা এই পৃথিবীতে কি হয়ে গেছে? ঘটে গেছে, বর্তমানে ঘটতেছে।
অদূর ভবিষ্যতেও কি হবে, ওই ঘটনাটি একই নিয়মে ঘটবে। ওই নিয়মটাই হলো প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়মের মাধ্যমে প্রকৃতির স্বাভাবিক কাজ কর্ম, গতি, বিধি, সৃষ্টি, স্থিতি যা আছে সবকিছুই কি হয়, সংঘটিত হয়। দেখো, অতীতে পানি আমরা পান করি নাই, পানি পান করছি, কি হয়েছে, তৃষ্ণা মিটে গেছে। তো বর্তমানে যে আমরা পানি পান করতেছি, বর্তমানের পানি কি আমাদের তৃষ্ণা মেটাচ্ছে না? অবশ্যই বর্তমানের পানিও আমাদের তৃষ্ণা মেটাচ্ছে। তাহলে তোমাদের মনে কি কারো এরকম সন্দেহ সংশয় আছে যে ভবিষ্যতে পানি আমাদের তৃষ্ণা মেটাবে না? সংশয় আছে? না, নেই। ভবিষ্যতেও কি হবে, পানি তৃষ্ণা মেটাবে। তো কোন নিয়মে মেটাবে? এটাই হলো প্রকৃতির নিয়ম। তাহলে যে নিয়মের অধীনে আমরা বিশ্বাস করি অতীতে একটি ঘটনা ঘটে গেছে, বর্তমানে ঘটতেছে, তার মানে অদূর ভবিষ্যতেও ওই একই নিয়মে ঘটনাটা অনুরূপ ভাবেই কি হবে, ঘটবে, তাই না? যদি প্রকৃতিকে আমরা কি করি, অভিন্ন অবস্থায় রাখি, প্রকৃতিকে অভিন্ন অবস্থায় রাখলে প্রকৃতি কি করবে, অভিন্ন ঘটনা ঘটাবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। তাহলে দেখো, আমরা অতীতে দেখেছি যে এই পৃথিবীতে যে মানুষগুলো জন্মগ্রহণ করেছিল তারা কি হয়েছে, মৃত্যুবরণ করেছে। আমরা বর্তমানে এই করোনাকালীন যে সময় চলছে, এই করোনাকালীন সময়েও আমরা দেখতেছি এই পৃথিবীতে যে মানুষগুলো আমরা জন্মগ্রহণ করে এখন পর্যন্ত বেঁচে রয়েছি, আমাদের মাঝ থেকে প্রত্যেকটা দিন অনেক মানুষ কি হচ্ছে, এই চির বিদায় নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। তাহলে অতীতে মানুষ জন্মগ্রহণ করেছে, মৃত্যুবরণ করছে, বর্তমানে মানুষ জন্মগ্রহণ করেছে, মৃত্যুবরণ করতেছে। তার মানে কি, ভবিষ্যতেও যে মানুষগুলো এই পৃথিবীতে আসবে তারাও কি করবে, মৃত্যুবরণ করবে। ভবিষ্যতে মানুষ অমর হয়ে বেঁচে থাকার কোনো সম্ভাবনা আছে কি? নেই। যে যাই বলুক না কেন, পাশ্চাত্যের গবেষক বৈজ্ঞানিকরা এর আগে বলতেছিলেন যে মানুষকে তারা কি করে দেবেন, 2040 বা 50 সাল নাগাদ তারা মানুষকে অমর বানিয়ে দেবেন। সেই গবেষক, সেই বৈজ্ঞানিক আজকে করোনা ভাইরাসের কারণে যে মানুষগুলো আমরা বেঁচে রয়েছি তাদের জীবন রক্ষা করবে, সেই রক্ষা করতে গিয়েই তারা আজকে কি হচ্ছে, সেই সমস্ত গবেষক বৈজ্ঞানিক উন্নত দেশের তারা আজকে হিমশিম খাচ্ছে। তাহলে দেখো, মানুষ আসলেই মরণশীল, মানুষ মৃত্যুবরণ করবে, তাই না? তা না হলে তো প্রকৃতির ভারসাম্য ঠিক থাকবে? প্রকৃতির ভারসাম্য কিন্তু ঠিক থাকবে না। প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য মানুষকে কি করতে হচ্ছে, মরতে হচ্ছে। তাহলে যেহেতু অতীতে মানুষ মারা গেছে, বর্তমানে যাচ্ছে, অদূর ভবিষ্যতেও মানুষ মৃত্যুবরণ করবে। এটি প্রকৃতির নিয়ম। এই নিয়মের প্রতি আমাদের কি আছে, বিশ্বাস আছে। এই নিয়মকে আমরা নিয়মের প্রতি বিশ্বাস স্থাপন করেছি বিধায় আমরা দ্বিধাহীন চিত্তে, আমরা নিঃসংকোচে আমরা কি করতেছি, একটি সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পেরেছি যে অতএব সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ মানে কি, পৃথিবীর অতীত, বর্তমান, ভবিষ্যতের সব মানুষ। তা আমরা জানি যে অতীতে মানুষ জন্মগ্রহণ করেছিল, মৃত্যুবরণ করেছে, বর্তমানেও আমরা দেখি আমাদের মাঝ থেকে মানুষ চলে যাচ্ছে। তার মানে কি, ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ কোথায়, এই ভবিষ্যৎ কোথায় সেটি কিন্তু আমরা জানি না। যে এই ভবিষ্যৎ কি আরো 5 বছর, না 5 লক্ষ বছর, না 5 কোটি বছর, না 50 কোটি বছর, না 500 কোটি বছর, এটিকে আমরা জানি? এইটা আমরা জানি না। না জানা সত্ত্বেও আমরা সেই পর্যন্ত গিয়ে আমরা কি করেছি, সিদ্ধান্ত নিয়েছি যে সকল মানুষ হয় মরণশীল। তার মানে অদূর ভবিষ্যৎ পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সবাই কি হবে, মারা যাবে, মৃত্যুবরণ করবে। সকল মানুষ হয় মরণশীল। বৈজ্ঞানিক আরবের এই সিদ্ধান্তটি গ্রহণ আমরা করেছি। এই গ্রহণ করার পিছনে আমাদের কি, প্রকৃতির নিয়মের প্রতি বিশ্বাস স্থাপন থেকেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে সক্ষম হয়েছি। ঠিক আছে? এরপরে আরেকটা নিয়মের কথা বলা ছিল, সেটি কি নিয়ম? সেটি হচ্ছে কার্য কারণ নিয়ম। আমরা বলবো বৈজ্ঞানিক আরবের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কি করতে হয়, কার্যকারণ নিয়মের উপর বিশ্বাস স্থাপন করতে হয়। তার মানে বৈজ্ঞানিক আরবের সিদ্ধান্তটি কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল। কার্যকারণ, প্রত্যেকটা কার্যের কি রয়েছে, একটি কারণ রয়েছে। কার্যকারণ নিয়মের মূল বক্তব্যই এটি, মূল কথাই এটি যে
কার্যকারণ নিয়মের মূল বক্তব্যই হলো যে প্রত্যেকটি কার্যের একটি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট কারণ রয়েছে। সুনির্দিষ্ট ও সুস্পষ্ট কারণ রয়েছে, তার মানে বিনা কারণে এই পৃথিবীতে কোনো কার্যই কি হতে পারে না, সংঘটিত হতে পারে না। প্রত্যেকটা কার্যের পিছনেই একটি কি রয়েছে, কারণ রয়েছে। তো এই কার্যকারণ নিয়মের প্রতিও আমাদের কি করতে হয়, বিশ্বাস স্থাপন করতে হয়। বিশ্বাসটা কিভাবে স্থাপন করতে হয়? বিশ্বাসটা এইভাবে স্থাপন করতে হয়, দেখো যে আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তাহলে আমাদের জন্মের কি রয়েছে, অবশ্যই একটি কারণ রয়েছে, রয়েছে না? অবশ্যই রয়েছে। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের জন্মের কারণ আমরা খুঁজে পেয়েছি। তাহলে মানুষ, আমরা এই পৃথিবী থেকে চলে যাচ্ছি, চিরবিদায় নিয়ে যাচ্ছি, মানুষ মৃত্যুবরণ করতেছে, আমরাও করব। তাহলে এই মৃত্যুর কারণও আমরা খুঁজে পেয়েছি। তাহলে দেখো জন্মের কারণও খুঁজে পাওয়া গেছে, অনুরূপ আমরা বলতেছি আমরা যে মৃত্যুবরণ করব, আমাদের মৃত্যুর কারণও আমরা কি, আমরা খুঁজে পেয়েছি। তাহলে অবশ্যই কার্যকারণ নিয়মের প্রতি আমাদের বিশ্বাস আছে, এবং জন্ম এবং মৃত্যুর কারণ আমরা কি পেয়েছি, খুঁজে পেয়েছি। তো সেখান থেকেই আমাদের বলতে হয় যে অতএব সকল মানুষ হয় মরণশীল। এভাবেই বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল। ঠিক আছে? তাহলে দেখো সংজ্ঞা এভাবে বলা ছিল যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে, কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে। তাহলে পর্যবেক্ষণের যে অভিজ্ঞতা, তার মানে কি, এখানেও একটি বৈশিষ্ট্য আছে যে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি গ্রহণের ক্ষেত্রে, গ্রহণের পূর্বে আমাদের কি করতে হয়, বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করতে হয়। তার মানে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল, বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। তো দেখো কিভাবে বাস্তব ঘটনা পর্যবেক্ষণ, তাহলে আমরা আমাদের চারপাশে কি করতেছি, আমরা আমাদের চারপাশে আমরা প্রত্যেক দিন বিভিন্ন মানুষকে আমরা মৃত্যুবরণ করতে দেখতেছি। তো যুক্তিবিজ্ঞানীরা যখন এই সার্বিক সিদ্ধান্তটি গ্রহণ করেছে, এই সার্বিক সিদ্ধান্তটি গ্রহণের পূর্বে যুক্তিবিজ্ঞানীরা কিন্তু কি করেছে, তারা বিভিন্ন মানুষের মৃত্যুর দৃষ্টান্তগুলোকে পর্যবেক্ষণ করেছেন। তো মৃত্যুর দৃষ্টান্তগুলোকে যে পর্যবেক্ষণ করা হলো, এটি কি বাস্তব ঘটনা নয়? বাস্তবে আমার সামনে একজন মারা গেছে, আমাদের পাড়ায় একজন মারা গেছে, আমার আত্মীয় স্বজন মারা গেছে, এই যে মৃত্যুগুলো আমরা দেখতেছি, মানুষগুলো মারা যাচ্ছে, তাকে আমরা হয়তো ধর্ম অনুযায়ী তার সৎকারের ব্যবস্থা করতেছি, আমরা দাফন কাফন এর ব্যবস্থা করতেছি, বা দাহ করার ব্যবস্থা করতেছি, যে যার ধর্মে যেভাবে ব্যবস্থা গ্রহণ করে। তাহলে আসলেই কি এই যে পল, জন, টম, যে গুটি কয়েক মানুষের কথা বলা হচ্ছে, এই মৃত্যুর দৃষ্টান্তগুলো যুক্তিবিজ্ঞানীরা কি করেছেন, বাস্তবে এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করেছেন। আমরাও বাস্তবে এই ঘটনাগুলো কি করতেছি, পর্যবেক্ষণ করতেছি। তো যার কারণে এভাবে বলা হয় যে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল, বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল, বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। বোঝা গেছে? তো বাস্তব ঘটনা যেহেতু পর্যবেক্ষণের ভিত্তিতেই একটি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, এর সূত্র ধরে আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি বস্তুগতভাবে সত্য, বস্তুগতভাবে সত্য। বস্তুগতভাবে সত্য এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে বাস্তবে সত্য, বাস্তব সত্য। এই যে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে অতএব সকল মানুষ হয় মরণশীল, এই সিদ্ধান্তের ক্ষেত্রে, সিদ্ধান্ত যেটি গ্রহণ করা হয়েছে, এই সিদ্ধান্তের প্রতি আমাদের কোনো সন্দেহ সংশয় নেই, এটি বাস্তব। এই সিদ্ধান্তটি আসলে কি, এই সিদ্ধান্তটি বাস্তব সত্য, বাস্তব সত্য নয়? হ্যাঁ, অনেকে এরকম বলে, অনেকে এরকম বলে বা বলতেছিল যে মানুষ হয়তো একদিন কি হয়ে যাবে, অমর হয়ে যাবে। তো আজকে এই যে চোখে দেখা যাচ্ছে না এমন এক ভাইরাস,
যে ভাইরাসের কাছে আমরা সারা দুনিয়ার মানুষ কি ধরাশয়ী। যারা গবেষক, বৈজ্ঞানিক, চিকিৎসক হয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করতেছেন, এর বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, কিভাবে এই ভাইরাসকে পরাজিত করে আমরা মানুষ জয়ী হতে পারি, আমরা পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, যতদিন আমাদের আয়ু রয়েছে ততদিন আমরা যেন এখানে বেঁচে থাকতে পারি, সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। তো যতই আমরা চেষ্টা করি না কেন, আমাদেরকে একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে সকল মানুষ হয় মরণশীল, এই যে সিদ্ধান্তটি, এটি বাস্তব সত্য। কারণ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের ভিত্তিতেই আমাদের কি করা হচ্ছে, এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। কাজেই এটি বাস্তবে সত্য, এটি বস্তুগতভাবে সত্য। এ ব্যাপারে আমাদের মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় আছে কি? নেই। আমাদের মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই। এজন্যই আমরা বলি এটি বস্তুগতভাবে সত্য। তো দেখো, মোটামুটি এগুলো হচ্ছে বৈজ্ঞানিক আরোহের প্রধান প্রধান কি বৈশিষ্ট্য। তো দেখো, এটি যেহেতু বাস্তব ঘটনা পর্যবেক্ষণের ভিত্তিতে একটি বস্তুগত সিদ্ধান্ত, তো কাজে আমরা বলতে পারি বৈজ্ঞানিক আরোহে কোনো অনুপপত্তি ঘটার কোনো সুযোগ আছে কি? এখানে কোনো অনুপপত্তি ঘটার কোনো সুযোগ নেই। সুযোগ নেই কেন? কারণ একটাই, কারণ কি? এখানে কোনো নিয়ম এর ব্যতিক্রম ঘটেনি। বৈজ্ঞানিক আরোহের যে নিয়মগুলো রয়েছে, আরোহের যে নিয়মগুলো রয়েছে, কোনো ধরনের নিয়ম, সূত্র, অনুসিদ্ধান্ত এখানে কি হয়নি, ব্যতিক্রম ঘটেনি। কাজেই এই সিদ্ধান্তটি আমরা বলি অনুপপত্তি মুক্ত একটি সিদ্ধান্ত, অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ একটি অনুপপত্তি মুক্ত অনুমান। এখানে অনুপপত্তি ঘটার কোনো সুযোগ নেই। এগুলো হচ্ছে প্রধান প্রধান বৈশিষ্ট্য। তো দেখো, এখানে আরো একটি বিষয় আছে, আমরা বলি যে বৈজ্ঞানিক আরোহে একটি অনির্দেশ যাত্রা বিদ্যমান থাকে। অনির্দেশ যাত্রাটা কি? অনির্দেশ যাত্রা মানে, যাত্রা মানে আমরা বুঝি যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। তো আমরা স্বাভাবিক আমাদের বাস্তব জীবনে যে আমরা যাত্রা শুরু করি, আমরা হয়তো এখান থেকে ঢাকা যাব, তো আমাদের একটা নির্দেশনা আছে যে আমরা কি যাব, আমাদের গন্তব্য, আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঢাকা, আমরা যাব। তো আমরা রাস্তায় যখন উঠলাম, তখন গাড়ি থেকে আমরা দেখতেছি যে ঢাকার দূরত্ব ধীরে ধীরে কি হচ্ছে, কমে যাচ্ছে। তো দূরত্ব দেখে, গাড়ির গতি বেগ দেখে আমরা কিন্তু সময়টা বলে দিতে পারি যে আর এত সময়ের মধ্যে, প্রায় এত সময়ের মধ্যে আমরা কি আমাদের গন্তব্যে পৌঁছে যাব, তাই না? তো বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের একটি কি রয়েছে, আমি বলেছি যে এ ধরনের একটি যাত্রা রয়েছে, যেই যাত্রাটা অনির্দেশ যাত্রা। অনির্দেশ যাত্রা কেন? কেন অনির্দেশ? কারণ এটাই, এখানে বিশেষ কোনো নির্দেশনা দেয়া নেই। বিষয়টা তোমাদের কাছে আমি ক্লিয়ার করতেছি। আমি যেদিন জন্মগ্রহণ করেছি বা তোমরা যেদিন জন্মগ্রহণ করেছো, যে মানুষ যখন জন্মগ্রহণ করে সেই মানুষ সঙ্গে সঙ্গে কি হয়, মৃত্যু পথের যাত্রী হয়ে যায়। বুঝাচ্ছে? হ্যাঁ, আমরা জন্মগ্রহণ করেছি মানেই জন্মের সঙ্গেই আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে কি হচ্ছি, ধাবিত হচ্ছি। তার মানে আমি মৃত্যু পথের যাত্রী। মৃত্যু আমার হবে, সবার মৃত্যু হবে। তবে কার মৃত্যু কখন হবে এই ব্যাপারে কোনো নির্দেশনা দেয়া রয়েছে? কেউ কি আগাম বলতে পারে যে অমুক ব্যক্তি অমুক সময় মারা যাবে, এরকম বলা যায়? এরকম আমরা বলতে পারি না। তার মানে আমি জন্মগ্রহণ করেছি, আমি মৃত্যু পথের যাত্রী, কিন্তু কখন আমার মৃত্যু হবে সেটি আমি জানি না। আমি যেহেতু জানি না, আমি সেই দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। কাজেই আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে একটি কি রয়েছে, অনির্দেশ যাত্রা বিদ্যমান রয়েছে। ঠিক আছে? আরো বলা যাবে যে বৈজ্ঞানিক আরোহে আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান রয়েছে। কি রয়েছে? আরোহাত্মক উল্লম্ফন। এটি হলো, যুক্তিবিদ মিল বলতেছেন, আরোহাত্মক উল্লম্ফন হচ্ছে আরোহের মূল বৈশিষ্ট্য। এটি আরোহের প্রাণ, এটি আরোহের অন্তঃসার, সার বস্তু। বিভিন্ন ভাবে তিনি এটিকে আখ্যায়িত করেছেন, যুক্তিবিজ্ঞানরা আখ্যায়িত করেছেন। উল্লম্ফন, উল্লম্ফন এটি তোমাদের কাছে হয়তো নতুন একটি শব্দ। তো লম্ফ, লম্ফ মানে কি? লাভ দেওয়া, ঝাঁপ দেওয়া, তাই না?
উল্লম্ফন, সেখান থেকেই উল্লম্ফন, লম্ফ দেওয়া, উল্লম্ফন। তো বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত যে আমরা গ্রহণ করেছি, এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা কি করেছি, একটি লাভ বা ঝাঁপ দিয়েছি, উল্লম্ফন দিয়েছি। সেটি কেমন দেখো, এই যে সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, এই কথার অর্থ একাধিকবার বলা হয়েছে যে পৃথিবীর অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব। তাহলে অতীতের মানুষ আমরা বুঝলাম, বর্তমানে বুঝতেছি, ভবিষ্যৎ, ওই যে ভবিষ্যৎ কোথায় এটা আমরা জানি না, যে পৃথিবী আরো কত কোটি বছর থাকবে না কত দিন, কত লক্ষ বছর, এটি তো আমরা জানি না। তার মানে যেহেতু সময় জানি না, তাহলে এই পৃথিবীতে আরো কত মানুষ আসবে সেই সংখ্যাটাও আমরা কি বলতে পারবো না। দুনিয়ার সব বেশি এক জায়গায় করেও যদি হিসেব করা হয় যে পৃথিবীতে কত কোটি মানুষ আরো আসবে, এইটার কোনো হিসাব কেউ বের করতে পারবে না। তাহলে দেখো, অতীতের অভিজ্ঞতা বর্তমানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এক লাভ দিয়ে পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চলে গেছি। এই যে লাভ দেওয়া হলো, এই যে ঝাঁপ দেওয়া হলো, এই যে ঝুঁকি গ্রহণ করা হলো, এটি হচ্ছে আরোহাত্মক উল্লম্ফন। ঠিক আছে, তো আমরা এটাও একটা অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে নিয়ে আসতে পারি যে বৈজ্ঞানিক আরোহে কি রয়েছে, আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই মোটামুটি যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এগুলোই হচ্ছে তোমার কি বৈজ্ঞানিক আরোহের মূল বৈশিষ্ট্য। এবং বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা এবং মূল বৈশিষ্ট্য এটি আমাদের ভালোভাবে ধারণ করতে হবে, কারণ আমি আগেই বলেছি এই অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায়, এইচএসসি ফাইনাল পরীক্ষায় দুটি প্রশ্ন আসবে, কমপক্ষে দুটি প্রশ্ন আসবে। তাহলে দেখো যে যেহেতু আমরা আরোহকে মোট 6 ভাগে ভাগ করেছি, সেখানে প্রকৃত আরোহের যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য কার মধ্যে রয়েছে, কেবলমাত্র বৈজ্ঞানিক আরোহের মধ্যে রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে 3 প্রকার যে অপ্রকৃত আরোহ রয়েছে, একটা পূর্ণাঙ্গ আরোহ, একটা যুক্তিসাম্যমূলক আরোহ, আর একটি কি ঘটনা সংযোজন। তো দিয়ে দিল প্রশ্নের মধ্যে যে ঘটনা সংযোজন কি প্রকৃত আরোহ, তোমার মতামত দাও। তাহলে তুমি তোমার মতামত যখন লিখতে যাবা, তখন তোমাকে যে ওইটা প্রকৃত আরোহ নয় তুমি বললা, তুমি যেহেতু সংজ্ঞা বিভাজন যখন করলা, তুমি জানলা যে ওই 3টা হলো অপ্রকৃত আরোহ, তুমি এমনিতেই জানতেছো অপ্রকৃত আরোহ। তাহলে কেন অপ্রকৃত আরোহ? তাহলে এই যে প্রকৃত আরোহের বৈশিষ্ট্যগুলো এর মধ্যে আছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো কোনটা কোনটা সেখানে নেই, তুমি সেগুলো লিখেই কি করতে পারো, বলে দিতে পারো যে এই কারণে পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়, এভাবে লিখতে পারো। অথবা দেখো যে বৈজ্ঞানিক আরোহের সঙ্গে বাকি যে আরোহগুলো রয়েছে, বৈজ্ঞানিক আরোহের সঙ্গে অবৈজ্ঞানিক আরোহের তুলনামূলক বিশ্লেষণ, বৈজ্ঞানিক আরোহের সঙ্গে ঘটনা সংযোজনের তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে তুলনামূলক বিশ্লেষণ করতে গেলেও তোমার এই বৈশিষ্ট্যগুলো তোমার ভালোভাবে ধারণ করতে হবে, কারণ এই বৈশিষ্ট্য কোনটা কোনটা বইটার মধ্যে আছে আর কোনটা কোনটা নাই, এগুলোই কিন্তু তোমাকে পরীক্ষার খাতায় ভালোভাবে লিখতে হবে, তাহলেই তোমার সঠিক উত্তরটা দেয়া। ঠিক আছে, তো কাজেই আমাদের যেটা কাজ থাকবে, বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা এবং সংজ্ঞা নিশ্চিত যে মূল বৈশিষ্ট্যগুলো এতক্ষণ আলোচনা করা হলো, এই বিষয়গুলো তোমরা বাড়িতে বই খুলে ভালোভাবে এগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। ঠিক আছে, তো ধন্যবাদ, তোমাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।